নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য জেলা পুলিশের। চাল বোঝাই লরি থেকে উদ্ধার হলো 16,000 নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। অভাবের তাড়নায় ভিন রাজ্যে পাড়ি, 3 মাস পর ফিরল কিশোর শ্রমিকের নিথর দেহ রহস্যক্রান্তিতে। বিয়ে বাড়ি থেকে ক্যাটারিং করে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ধূপগুড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে মাঝ রাস্তায় উল্টে গেল ছোট গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছে 7 জন। এদের মধ্যে 4 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের সিনেমা হল মোড় এলাকায়। মৃত যুবকের নাম হৃদয় সূত্রধর, তার বাড়ি হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ির একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজ করে ভোর রাতে একটি ছোট গাড়িতে ধূপগুড়িতে ফিরছিলেন শহরের একটি ক্যাটারিং সংস্থার মালিক সহ কর্মচারীরা। সেই সময়ের সিনেমা হল মোড় এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার উপর ডিভাইডারে ধাক্কা মারে, পরবর্তীতে ল্যাম্প পোস্টে সজোরে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়। ছোট গাড়ির গতিবেগ এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। গাড়িতে থাকা 8 জনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 7 জনের মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি 4 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতরা সকলেই ধূপগুড়ি শহরের ক্ষুদিরাম পল্লী এবং হাসপাতাল পাড়ার বাসিন্দা। গাড়িতে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো বুঝতেই পারলাম না। আচমকা গাড়ি রাস্তার উপর উল্টে যায়, এতে একজনের মৃত্যু হয়েছে, 4 জন আহত হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আপনারও ছেলে কি সেই গাড়িতে ছিল? হ্যাঁ ছিল, ওরও হয়েছে। তিনি কেমন আছে? ও আছে মোটামুটি একটু ভালো আছে। কয়জন ছিল? 12 জন ছিল ওখানে। তার মধ্যে আপনার ছেলেও ছিল? হ্যাঁ। এখন 10 তলায় আছে? হ্যাঁ, ও 10 তলায় আছে। কি বলবেন? পাশের বাড়িতে ইনি তো আপনার ছেলে রয়েছে, হৃদয় নেই, কি বলবেন? এটা তো খারাপ লাগবে, এটা এত ভালো ছেলেটা চলে গেছে পৃথিবী ছেড়ে, এখান থেকে খারাপ তো লাগবে অবশ্যই। এত ভালো ছেলে, কোনো কিছু নেশা ছিল না, সংসার নিয়ে কাজ পাড়া ফুসি আছে, সবার সাথে ভালো ব্যবহার করছে, কোনোদিনও খারাপ ব্যবহার করেনি। আর সেই ছেলেটা বয়স কত তার? হৃদয় কত 24 হবে আর কি। হ্যাঁ। কয় ভাই কয় বোন? 1 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ, বোনের বিয়ে হয়েছে। ভাইয়ের মধ্যে একাই? হ্যাঁ, হৃদয় একাই। বাড়ির একমাত্র ছেলে? একমাত্রই ছেলে। ক্যাটারিং এর কাজ করে? হ্যাঁ, ক্যাটারিং এর কাজ করে। কতদিন থেকে করে এই কাজ? আজকে করে আছে মনে হয় 7-8 বছর হয়েছে এই কাজ করে। দিনের বেলা কোথায় গেছিল? কালকে ময়নাগুড়ি ক্যাটারিং। কার গাড়িতে ছিল? উস্কি ক্যাটারিং এর মালিক? হ্যাঁ, মালিক। হ্যাঁ, ময়নাগুড়ি ছিল, ময়নাগুড়িতে আসার পথে যে চিনেমলে। আপনার নাম? রিনেবালা দাস। আপনার ছেলের নাম? সাগর দাস। শীতের আমেজ মেখে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভোট চলছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে। বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সাজো রব। কারণ প্রতি 2 বছর অন্তর আইনজীবীদের নিজস্ব অরাজনৈতিক সংগঠন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এসেছেন প্রবীণ থেকে নবীন প্রজন্মের আইনজীবীরা। জেলার অন্যতম প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার জানান, খুবই ভালো লাগছে, সবাই এসেছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। অপরদিকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক বিপুল সরকার বলেন, এটা আমাদের আইনজীবীদের মধ্যে নিজস্ব নির্বাচন। বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্দীপ মাহাতো বলেন, সুস্থভাবে বারের কাজ পরিচালনা করার জন্য এটা খুবই জরুরি। আজকে নির্বাচন, হ্যাঁ, আমাদের তো 2 বছর পর ভোট হয়। এই দিনটাকে আমরা উৎসব বলে মনে করি। তা ঠিকই আছে, ভালো ভোট হচ্ছে। 4টা পর্যন্ত চলবে, সকলেই আসছে, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। ভোটটা তো ব্যক্তিগতভাবে হয়, আমরা তো জোট করে লড়ছি, আমরা এবং বামফ্রন্ট, আইএনইউ এবং আমরা একসঙ্গে জোট করে লড়ছি। বিজেপি সেক্রেটারিতে প্রার্থী দেয়নি, ওরা বলছে সেক্রেটারিতে আমাদের মতন চিন্তা করে আমরা ভোট দেবো। বিজেপি অন্যান্য অফিস বেড়ারা দিয়েছে, তা আশা করছি জোটের প্রার্থীরা ভালোই ফল করবে।
গতকাল কারা নির্বাচন হয়েছিল? হ্যাঁ? গতবার গতবার আমরা জোটের প্রার্থীরাই জিতেছিল বেশিরভাগই জোটের প্রার্থী জিতেছিল। 2 বছর পর 2 বছর পর ভোট হয়। এটা কাদের ভোট? এটা বার অ্যাসোসিয়েশনের মেম্বারদের কতজন মোট দাঁড়িয়েছে ভোটে? 500-র উপরে। রাহুল 500-র উপরে। হ্যাঁ 685 685। 625 জন দাঁড়িয়েছে ভোটে। মোট ভোটার। আর দাঁড়ানো কতজন দাঁড়িয়েছে প্রার্থী? ওই যে লিস্ট আছে। ওইটা কিসের নির্বাচন এটা হচ্ছে? জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি এবং অফিস বেয়ারদের নির্বাচন হচ্ছে। এখানে একজন প্রেসিডেন্ট, 2 জন ভাইস প্রেসিডেন্ট এবং একজন সেক্রেটারি এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একজন লাইব্রেরিয়ান এবং একজন অ্যাকাউন্টেন্ট সহ 15 জন এক্সিকিউটিভ কমিটির মেম্বারের ইলেকশন হচ্ছে। এটা আমাদের এখানে মোট 750-র কাছাকাছি ভোটার যারা ভোট দিতে আসবেন, দিচ্ছেন, ভোট চলছে। এবং আজকে ভোট পড়বে সকাল 10টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টা 15 অবধি। আগামীকাল কাউন্টিং শুরু হবে সকাল 10টা থেকে, তারপরে রেজাল্ট হবে। বললাম কোন কোন প্রার্থীর মানে কোন কোন দলের রয়েছে? দলগতভাবে তো এখানে ভোট হয় না, এখানে ব্যক্তিগতভাবে ভোট হয়, দল এখানে স্বীকৃত নয়। প্রার্থীর লিস্ট আপনি বাইরে পেয়ে যাবেন। প্রার্থীর লিস্ট কতজন প্রার্থী দাঁড়িয়েছে? অনেক প্রার্থী দাঁড়িয়েছে, এক্সাক্ট নাম্বারটা এভাবে বলা যাবে না, কেননা কোনোটা 3 জন, কোনোটা 4 জন, কোনোটায় 5 জন, এক্সাক্টলি বলা যাবে। স্যার আপনার নাম একটু পরিচয়। আমার নাম সুদীপ্তকান্ত ভৌমিক, রিটার্নিং অফিসার। ভালোভাবে সুস্থভাবে ভোট হচ্ছে। একটা সুস্থ বারের প্রক্রিয়া পরিচালনার জন্য সেটা দরকার এবং আমি মনে করি সবাই অংশগ্রহণ করে এই কাজটাকে করা উচিত। কি আশা করছেন? সুস্থভাবে চলবে, ভালোভাবে চলবে, আরও সুন্দর চলবে। নতুন যারা জিতে আসবে তারা ভালো মতো বারের প্রক্রিয়া চালাবে, মানুষ আরও ভালো পরিষেবা পাবে। কারা আশা করে সেই ব্যাপারে আমি কোনো ঠিক করব। সিট আছে প্রতিবাদের ন্যায়, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, লাইব্রেরিয়ান এবং অ্যাকাউন্টেন্ট। একটি ব্যালট, আরেকটির মধ্যে আছে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, সেখানে 15 জনকে নির্বাচিত করবে। এইভাবে আমাদের 15 জন এক্সিকিউটিভ কমিটি এবং উপরে 8 জন, অর্থাৎ টোটাল বডি হচ্ছে 23 জনের। এবার ভোটের একটা এই বলতে বলুন, লয়ারদের মধ্যে সেইভাবে তো আর পলিটিক্স হয় না এখানে। লয়াররা পলিটিক্স করবে বাইরে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। এখানে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। কিছু কিছু প্যানেল নিশ্চয়ই আছে, এর সঙ্গে ওর প্যানেলরা নিশ্চয়ই আছে। তো প্যানেলের বাইরেও অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 2-4 জন। জোট করেছেন, জোটও আছে, জোটের বাইরেও আছেন। বাম কংগ্রেস জোট তো আছেই, প্লাস হচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের একটা জোট আছে, প্যানেল দেখতে পাচ্ছি। এবং আদার্স অনেকগুলো দেখলাম, এই দেখি অনেকগুলো নাম দেখলাম এসছে, নানাভাবে আসছে। ভোট কতজন আপনাদের মেম্বার? আমাদের ভোট আছে, হ্যাঁ 687। আমাদের 687 টোটাল ভোটার। গতবার তো আপনি সেক্রেটারি হয়েছিলেন নির্বাচন। আমি গত বছর সেক্রেটারি ছিলাম, টিল টুডে আমি সেক্রেটারি আছি। এবছরও আমি সেক্রেটারি পদে কন্টেস্ট করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিপুল রায়, বারোসন সেক্রেটারি। অনারিয়ামের টাকা জমিয়ে ডিসিএসজিএস এর নতুনভাবে ভবন তৈরি করলেন 180 জন সদস্য। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সদস্য প্রতি খেলা বাবদ 1500 টাকা করে পান, কিন্তু সেই টাকা জমিয়ে রেখে বিদ্যালয় ক্রীড়া সংসদের নতুনভাবে ভবন নির্মাণ করেছেন তারা। সেই নবনির্মিত ভবনের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এই নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ক্রীড়া সংসদের পতাকা উত্তোলন করেন উপস্থিত অতিথিরা। পরবর্তীতে উপস্থিত অতিথিদের খাদা পরিয়ে সংবর্ধনা জানান সদস্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক নীলেন্দু কুমার রায় জানান, রাজ্য সরকারের থেকে আমরা খেলা অনুষ্ঠিত করলে কিছু টাকা অনারিয়াম পাই, সেই টাকা জমিয়ে আমরা আজ আমাদের এই নবনির্মিত ভবনটি গড়লাম। সকল সদস্যদের অবদান আছে এই ভবন নির্মাণ করতে। অপরদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সদস্যরা মিলে খুব সুন্দর একটি ভবন গড়ে তুলেছে। তাদের নবনির্মিত ভবনের উদ্বোধনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। নিজেদের অনারিয়ামের টাকা দিয়ে এত বিল্ডিং এর কাজ করলো, কি বলবেন স্যার? না, এতে খুব আনন্দের বিষয়, খুশির বিষয় যে জলপাইগুড়ি ডিসিএসজিএস
যে উদ্যোগে এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের নীলন্দির থেকে আরও যারা সদস্য যারা আছে আজকে একটা এই নতুন যে ভবনের দ্বার উদ্ঘাটন সে আমন্ত্রণ করেছে, সে আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থাকতে হবে নিজেকে ধন্য মনে করছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সেকেন্ডারি ডিআই এবং আমাদের আছে ডিআই, আমাদের একাডেমি আছে এবং সেক্রেটারি আরও সদস্য যারা আছে, যেটা শুনলাম লোন করে এই ঘরটা নতুন ভবন করেছে। আমি তাই বললাম আমি সর্বতভাবে সহযোগিতা আগামী দিনে আরও যাতে এটা আরও ভালো করে ঘর করা যায়। এবং যেটা শুনলাম সামনে আরেকটা রুম আছে, সেটা ক্লাবের আমি ফোন নাম্বারটা নিলাম, সেখানে চিন্তা করে যাতে আরেকটা রুম করা যায় তার ব্যবস্থা আমরা করব। আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা রুম করেছে। প্রত্যেকে, শুধু নীলেন্দু বলে না, যারা সদস্য যারা আছে প্রত্যেকের সহযোগিতা সুন্দরভাবে একটা এই নতুন ভবন করেছে। তার জন্য ডিসিএজের ভাইস চেয়ারম্যান হিসেবে সবাইকে সহস্র ধন্যবাদ জানাই। ওনাদের অনারিয়ামের টাকা না নিয়ে এই কাজটা করলো। হ্যাঁ বললাম তো, তারা লোন করে করেছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের একটি অফিস কক্ষ রয়েছে টাউন ক্লাব স্টেডিয়ামে, এবং সেইটা দীর্ঘদিন পুরনো অবস্থাতে ছিল এবং দীর্ঘদিন পর অনেকের আমাদের সকলের দাবি এটা স্বাস্থ্যকর এবং ভালোভাবে যাতে হয় খেলাধুলার জায়গা, আমরা সেটা রিনোভেট করলাম, মানে সংস্কার করলাম। এবং এখানে আমাদের যারা সংস্থার যারা সদস্য তাদের কন্ট্রিবিউশন আছে এবং সেই কন্ট্রিবিউশন দিয়েই আমরা কিন্তু বলতে গেলে এটা সংস্কার করেছি। কত টাকা ব্যয় হয়েছে? এটা আনুমানিক 2,05,000 টাকা মতো ব্যয় হয়েছে সব মিলিয়ে, টয়লেট সব মিলিয়ে। এবং এখানে আমাদের যারা সদস্য ছিলেন তারাই এখানে সহযোগিতা করেছেন, এইভাবেই আমরা এগিয়ে গেছি। আমার নাম নীলেন্দু রায়, আমি জেনারেল সেক্রেটারি জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ। ফের বড়সড় সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল জেলা পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বাজেয়াপ্ত করা কাফ সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। আজকের এই ঘটনা জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের। পুলিশ সূত্রে খবর, এদিন চাল বোঝাই একটি লরি হাজারীবাগ থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশের কাছে খবর ছিল ওই লরিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করা হচ্ছে। পুলিশ লরিটিকে তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপের প্যাকেট। চালের বস্তার আড়ালে নিষিদ্ধ এই কাফ সিরাপগুলি বাজার করা হচ্ছিল বলে পুলিশের দাবি। এদিনের এই অভিযানে 80টি প্যাকেটে 16,000 কাফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে গাড়ির চালক উত্তরপ্রদেশের বাসিন্দা মোহাম্মদ রাবুল। এই পাচারের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পরিমল হীরা বলেন, আজ তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ আটক করেছে পুলিশ। এর আগেও বেশ কয়েকবার পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে। চাল কি এটা গুঁড়া আছে? গুঁড়া চাল। ভাই এদিকে এসো, আরেকটা কার্বন দাও তো। নাম পরিমল হীরা, বাড়ি এইখানেই। কি এই আজকে ঠিক জানতে পারলেন কোথায় কি? দেখলাম যে পুলিশে একটা গাড়ি রেড করছে। কোন জায়গাটা এটা? এটা পিডব্লিউ মোড়, বিবেকানন্দ পল্লী, তিস্তা ব্রিজের আগে। আচ্ছা, দেখলাম যে অনেক আর কি মালগুলো ধরা পড়ছে। কি দেখলেন? এটাকে বলে কি নিশা জাতীয় কিছু একটা জিনিস, কাপ সিরাপ। হ্যাঁ। কত দেখা গেল যে বের হলো? মানে অনুমানিক 80 প্যাকেট। এর মধ্যে তো প্রচুর বোতল। হ্যাঁ প্রচুর বোতল আছে, মানে 2-1টা বোতল খুলছেও। ধরা পড়েছে কি? ধরা শুধু ড্রাইভারটাই আছে, একজন, আর তো দেখি না। এরকম কি মাঝে মধ্যেই দেখা যায় যে পুলিশের অভিযান? হ্যাঁ মাঝে মধ্যে আমাদের এখানে হয়ে থাকে। কোন জায়গায়? এটা বিবেকানন্দ পল্লী, তিস্তা ব্রিজের আগে, পিডব্লিউ মোড়। জাতীয় সড়ক থেকে পুলিশের মাঝে মধ্যে কি এরকম অভিযান করে? হ্যাঁ এরকম মাঝে মাঝে হয়ে থাকে, এরকম আমরা রাস্তায় এসলে দেখতে পাই। কি নাম আপনার? নাম পরিমল হীরা। বড়দিনের আগেই শিলিগুড়ির রাজপথে বের হলো ক্রিসমাস র্যালি।
সামনেই বড়দিন, আর বড়দিন মানেই যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন সর্বত্র, এবং এই দিনটিকে সামনে রেখে অনেকেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শপিং মল থেকে শুরু করে সিনেমা হল সর্বত্রই ফেস্টিভ মোডে দেখা যায় সকলকে। এছাড়াও গির্জাঘরগুলিতে দেখা যায় প্রার্থনা সমাবেশ। এরই মাঝে বৃহস্পতিবার বড়দিনকে সামনে রেখে এক ক্রিসমাস র্যালির মধ্যে দিয়ে প্রাক বড়দিন উদযাপন করল SUCF নামক এক সংগঠন। এদিন শিলিগুড়ির প্রধান নগরে অবস্থিত সেবা কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য ক্রিসমাস র্যালির আয়োজন করেন উদ্যোক্তারা। যেই র্যালিটি শহরের মূল রাজপথগুলি অতিক্রম করে শিলিগুড়ির সফদর হাসমি চকে গিয়ে শেষ হয়। মূলত এই র্যালির মধ্যে দিয়ে প্রভু যিশুর সুসমাচার ও প্রভু যিশুর আবির্ভাবের বিষয়ে মানুষকে অবগত করানো হয় এবং তার ভালোবাসার বিষয়েও জানান দেওয়া হয়। এদিন এই র্যালিতে খ্রিস্টীয় ধর্মাবলম্বী প্রচুর মানুষ পায়ে পা মেলান এবং গান ও নাচের মধ্যে দিয়ে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেন। এছাড়াও এদিন এই র্যালিতে গির্জার পালক ও ফাদাররাও উপস্থিত ছিলেন। ये कार्यक्रम सिलगुड़ी यूनाइटेड क्रिश्चियन फोरम की ओर से एक रैली आयोजन किया गया है और सिलगुड़ी में जितने भी चर्चेज हैं हम लोग सब मिलकर एक ही संदेश देना चाहते हैं कि हम लोग प्रेम और सद्भावना चाहते हैं शहर में और सब देश भर में। और आज का ये विशेष रैली में हम लोग ये संदेश एक गाना के द्वारा, स्किट के द्वारा और अलग अलग तरीक़ा से हम लोग सबको जानना चाहते हैं कि हम लोग सच में परमेश्वर का प्रेम जो हमारे हृदय में है इसको हम लोग व्यतीत करना चाहते हैं, इसी तरह से दिखाना चाहते हैं। सर हर साल ये हम लोग की तरफ से होता है? काफ़ी साल हुआ, बीच में हम लोग नहीं किए हैं, लेकिन इस साल से फिर हम इसको रिस्टार्ट कर रहे हैं। कितने लोग इसमें? ये मैं अभी नहीं बोल सकता हूँ, लगता है कि उतना ज़्यादा बड़ा ग्रुप नहीं होगा आज में। खैर हम लोग जितने भी हो हम लोग यही संदेश को दिखाने चाहते हैं। कहाँ से कहाँ तक हम लोग ये सेवा केंद्र है प्रधान नगर में, सेंट मैरीज के बैक में, वहाँ से होते हुए मेघनाथ सरानी होके मेन क्या बोलते हैं हिल कार्ट रोड होते हुए ब्रिज क्रॉस करके ये विनस मोड़ घूम के फिर से यहाँ पे आके हम लोग अंत करेंगे। सर जो क्रिसमस है तो सभी को क्या शुभकामनाएं देना चाहेंगे इस मौके पर? क्रिसमस जो लोग ज़्यादा सोचते हैं कि क्रिसमस तो सिर्फ बत्ती करो, ये करो, मॉल में जाओ, मज़ा करो, है वो भी है, लेकिन उससे भी बड़ा संदेश है कि क्रिसमस यीशु ख्रिस्ट का जन्म के संदेश है। यीशु ख्रिस्ट संसार में एक पापी को बचाने के लिए संसार में आए और जितने भी परमेश्वर को यीशु को हृदय में ग्रहण करते हैं वो अंदर से परिवर्तन होता है। तो बाहर का लाइट से कोई ज़्यादा फर्क नहीं होने वाला है, अंदर का लाइट होना चाहिए, जो अंदर का लाइट है जीसस क्राइस्ट। ये संदेश हम दूसरों को सुनाते हैं। आपका नाम और परिचय? मेरा नाम है जोशुआ प्रधान और मैं सिलगुड़ी यूनाइटेड क्रिश्चियन फोरम का प्रेसिडेंट हूँ। 14টি জেলার খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন জলপাইগুড়িতে ক্রিসমাস ফেস্টিভ্যালের ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন আসাম মোড় এলাকার খ্রিস্ট দ্য রিডিমার ক্যাথেড্রালে। এদিন জলপাইগুড়ি ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খণ্ডবাহালি উমেশ গণপত, সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। উল্লেখ্য 19 থেকে 30 ডিসেম্বর জলপাইগুড়িতে ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে। But smile will continue. 19th December to 30th December. 24th and 25th, এই দুটো দিন গাড়ি ঘোড়া এখানে চলবে না। Walking and enjoying the good food and enjoying the Christmas festival. অন্যদিন নানান রকম কালচারাল ফেস্টিভ্যাল হবে এবং আপনারা তো জানেন নববর্ষ এবং ক্রিসমাস প্রায় একসাথেই হয়ে যায়। ইট ইজ টুগেদার। এখানে অনেক আর্টিস্ট আসবেন। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, ইউর ফ্যামিলি মেম্বার্স, ইউর ফ্রেন্ডস, ইউর কান্ট্রিমেন, means affection. Christmas means peace. Christmas means a good lesson. Christmas means
this all possible to all the world. We convey our greetings to all of the world. Merry Christmas and Happy New Year greetings to all of you. আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে একটা প্রোগ্রাম হয়েছিল। উনি প্রত্যেক বছরে কলকাতায় চার্চকে উদ্বোধন করেন, চার্চে লাইটিং হয়। তো এই বছর কিন্তু প্রথমবার উনি অনেক জেলাকে কিন্তু 4-5 জেলাকে উনি কানেক্ট করেছেন। তার মধ্যে জলপাইগুড়িকে নেওয়া হয়েছিল। জলপাইগুড়ির মধ্যে এটা প্রথমবার হয়েছে, এই ক্যাথিড্রাল চার্চকে সিলেক্ট করা হয়েছে। তো আজকে ওখান থেকেই যে লাইটিং আছে, মানে কি যে ফেস্টিভ্যাল ক্রিসমাস সেলিব্রেশন আজ থেকে স্টার্ট হচ্ছে, ওটা উদ্বোধন হয়েছে। তো ওই উদ্বোধনী সভাতে আমরা সবাই এখানে এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। উত্তরের জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিলিগুড়িতে একটি আলোচনা সভার আয়োজন অপটিক্স নামক একটি সংস্থার। উত্তরে ক্রমশ বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তন এবং এরই প্রভাব দেখা মিলছে নিরন্তর। এই বিষয়েই শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে অপটিক্স শিলিগুড়ি, যাদের মূল ব্যানারে মূল স্লোগান ছিল উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এদিন এই আলোচনা সভায় বিশেষ বক্তা রূপে উপস্থিত ছিলেন আসামের বিশিষ্ট নেচার বেকন সৌম্যদীপ দত্ত, কোচবিহারের ন্যাস গ্রুপ অরূপ গুহ ও শিলিগুড়ির মৎস্য গবেষক বিমল চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতে সকলকে সম্মানিত জানানো হয় অপটিক্স সংগঠনের তরফে এবং পরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডক্টর বিমল চন্দ্র, শিলিগুড়ির বাসিন্দা এবং মৎস্য বিশেষজ্ঞ। ওনার সাথে আমি 2 বছর ওনার সাথে কাজ করেছি। এই ধরনের প্রোগ্রামে প্রত্যেক বছরই হয়ে যাচ্ছে অক্টোপিটাতে? প্রত্যেক বছর হয় না, যেহেতু আমরা খুব এই একটা প্রোগ্রামে এসেছিলেন সৌম্যদীপ দত্ত, আমরা ওনাকে পেয়ে গেছি ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য, আর সেই সুযোগটাকে হাতছাড়া করতে যাইনি। তার জন্য খুব কম সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। কত বছর ধরে হচ্ছে এই প্রোগ্রাম? অপটিক্স শিলিগুড়ি শুরু হয়েছে 2017 থেকে। আমাদের মেইনলি আমরা ফুলবাড়ি যে জলাশয় আছে, সেই জলাশয়ের পরিবেশ রক্ষা নিয়ে আমরা কাজ করি। ফুলবাড়ি জলাশয় এবং গজল রক্ষা, এর যে এখানে যে পরিবেশ রক্ষা নিয়ে কাজ করি, প্লাস উইন্টারে যে সমস্ত মাইগ্রেটরি বার্ডস আসে এখানে, সেই পাখিগুলো যাতে এখানে ঠিকমতো থাকতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এখানে পিকনিকার্সরা পিকনিক করতে আগে সেগুলো আমরা প্রশাসনের সহায়তায় আমরা সেগুলো বন্ধ করতে পেরেছি। এবং আগে দেখবেন এখন যে ফুলবাড়িতে পার্কটা হয়েছে, সেখানটায় আগে কিছু পিকনিক রিজার্ভ আসত, এখন দেখবেন একটা পার্ক করা হয়েছে। সেটা আমাদের একটা অ্যাপিল ছিল তিস্তা ব্যারেজ, এই মহানন্দা ব্যারেজের কাছে যিনি সুপারভাইজার ছিলেন, উনি আমাদের কথা রেখে পরবর্তীতে পার্কটা এখানে করেন। তো পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। খুব পরিযায়ী পাখিরা এখন খুব কাজ দিয়ে ঘুরে বেড়ায় নির্ভয়, এবং এখানে আমরা প্রচুর গাছ লাগিয়েছি সেই জায়গায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সন্তু দত্ত, সেক্রেটারি অপটিক্স শিলিগুড়ি। স্বপ্নের সন্ধানে পাড়ি দিল্লি, ফিরল নিথর দেহ। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে রহস্য ক্রান্তি। অভাবের তাড়নায় জীবনের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকালে ঝরে গেল এক যুবক। উত্তরবঙ্গের ক্রান্তি ব্লকের এক চা বাগান এলাকা থেকে দিল্লি যাওয়া এই কিশোর শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার এবং গোটা গ্রামে। মাত্র 17 বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। বাবা দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছেন, মা স্থানীয় শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চালান।
5 ভাই বোনের মধ্যে বড় হওয়ার কারণে পরিবারের হাল ধরতে বাধ্য হন এই কিশোর। স্থানীয় এক এজেন্টের মাধ্যমে 3 মাস আগে দিল্লিতে পাড়ি জমান তিনি। হঠাৎ সোমবার সকালে আসে মর্মান্তিক এই খবর, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়েই তার কাকা দিল্লি রওনা দেন, কিন্তু দিল্লি পৌঁছানোর পর খবর পান সেই কিশোর আর নেই। পরিবারের অভিযোগ, মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক। যার বাড়িতে কাজ করতেন সেই বাড়ির সহায়তায় একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে মৃতদেহ গ্রামে আনা হয়। বাড়ি ফেরার বদলে দেহাবশেষ নিয়ে ফিরলেন তিনি। বাড়িতে মৃতদেহ পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃত যুবকের কাকা জানান, মৃত্যুর কারণ নিয়ে তার মনে সন্দেহ আছে। আঘাতের চিহ্নগুলো কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার সকালে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসুক। অসহায় পরিবারটি এখন বিচার পাওয়ার আশায় দিন গুনছে। এই করুণ মৃত্যু শুধু একটি পরিবারেরই নয়, ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া অসংখ্য তরুণের জীবনের অন্ধকার দিকের কথাই মনে করিয়ে দিচ্ছে। जस्ट मैं तो नहीं जानत रहो जे मोर भतीजा के बाहर ले गए। का नाम है? सुंदरम। कितना बॉयस होकर? 17 बच्चा होते। हाँ का होला? तो नहीं दादा भूजी से का बात के पूरा ले गए, उनके वो जानबे नहीं करो ना। कहाँ ले रहे हैं? दिल्ली। दिल्ली। हाँ दिल्ली लेकर के बाद में सुना जाते मुझे 15 तारीख के मैं ड्यूटी में रहो। ड्यूटी में खबर में आए के तो सुना जाते ऐसे दे तोर भतीजा तो ऐसे बीमार है। तो गार्जियन के लगी तो वो हिसाब के लेकर पेशेंट का आने के लगी। चल ठीक है दादा भौजी में तो इसने इतने दिखाइए ना खान मैं तनी भाई हर को तनी काम के कह दम। तो भौजी भी कहते है जा तो जाए के आओ देख के आओ का खबर है। तो गेलो सोमवार दिन निकली, एतवार दिन पुगली, रात 2 बजे रात के पुगली। पुगल के बाद में तो बिहान नहीं गलक, बिहान होने के बाद में जे काम ठू लगा है नहीं आदमी। तो का कर लग कि मुझे आए के सुना थे जे तोर भतीजा तो इतना रहते सिराई गलक। तो बताए कि नहीं सकलो मैं उसे कहा लग। और बाद में मुझे हॉस्पिटल लेके गए। हॉस्पिटल लेकर बाद में थाना उना गेली, कागज टागज बनाए दिलक। हॉस्पिटल में कहिया भर्ती कर रहे हैं? भर्ती तो 13 तारीख के। 13 तारीख के। तो का बताला उनकर घर वाला जहाँ काम कराते रहे उमन का बताला? उमन बताला कि दारू पी के ऐसे नहीं है। तो 2 घटना में देखा जाते जे मुझे मालिक के भी कहलो तो मुझे मालिक तो देखा लग तो भतीजा ठू ऐसे घटना कह रहे तो मुझे कहलो वीडियो के देखाओ। वीडियो के देखा के बाद में ठीक है तो लगला, लेकिन मुझे जखाना और को वीडियो के देखलो बाथरूम वाला के तो वहाँ मुझे दूसरे सा डाउट चला लग। तो दारू पियल कर नहीं हो सकेला, कल मारा पीटा करा ले कल के मुझे भी माथा लाइल देखलो तो कर चोट ले इतनी करो तो शक लगा। हाँ शक लगा तो होले तो नहीं कहिया ली क्या लेके आली मंगा राति के 2 बजे राति के लान ली। 2 बजे राति के घर ले गली, घर गेली तो रखाब का होत रही बॉडी के रखाब का होत रही तो रखे के नहीं दिलन इतनी मैंने का कहना मेरे दादा मैंने। तो ठीक है चल है उतना दिन हो जाए सेंड हो जाते तो मुझे भी सोचा चल ठीक है दफना दिएला। अच्छा तो उनका नाम? मोर नाम है का अजय माझी। और तुनिकर गांव का नाम? गांव का नाम है कि डांगा लाइन। कौन जगह? मालाटी। সামনেই বড়দিন, আর বড়দিন মানে জলপাইগুড়িবাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ। প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চ। আজও তার জানালায় রোদের তাপ পড়লেই ইংরেজ আমলের স্মৃতিগুলো ভেসে ওঠে। মনে হয় যেন অতীতের চিহ্নেরা নিজেদের গল্প বলছে। 1868 সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইংরেজদের হাতে তৈরি এবং এর মধ্যে রয়েছে 150 বছরের পুরনো এক ঘন্টা, যা এখনো নিয়মিত বেজে চলে। এই ঘন্টা একসময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল, আজও জলপাইগুড়ির আকাশে তার শব্দ ছড়াচ্ছে। চার্চের কাচের মধ্যে সাজানো নকশাগুলিও এক ধরনের ইতিহাসের সাক্ষী। সূর্যের আলো পড়লেই কাচের মধ্যে ফুটে ওঠে যীশু খ্রিস্টের ছবি এবং ইংরেজের বিভিন্ন রানীর ছবি, যা আগের দিনের শিল্পকলা এবং সংস্কৃতির এক অনবদ্য নিদর্শন। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই স্মৃতিসৌধগুলো কিছুটা অবহেলিত।
চার্চের আশেপাশে রয়েছে বহু ইংরেজ চা বণিকের সমাধি, যাদের নাম আজও ইতিহাসে লেখা রয়েছে। এই সমাধিগুলোর উপর শ্যাওলা জমে গেছে, আর কিছু সমাধির ফলক যতটা সম্ভব তুলে সংরক্ষণ করা হয়েছে চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে। 1877 সালের 5ই ফেব্রুয়ারি ট্রি প্ল্যান্টার্স ওয়াল্টার আলেকজান্ডার জন থমসনের স্ত্রী শার্লি থমসন মারা যান। তার সমাধি এখানে রয়েছে। যদিও এই স্মৃতিগুলো অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয়, ঐতিহাসিক এই স্মৃতিচিহ্নগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এমনটাই বক্তব্য জলপাইগুড়িবাসী সহ বিশিষ্ট মহলের একাংশের। ইংরেজ চা বণিকদের ইতিহাস এবং চার্চ প্রতিষ্ঠাতাদের স্মৃতির মূল্যায়ন এবং সংরক্ষণ করা খুবই জরুরি, যাতে আগামী প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। বড়দিনের প্রাককালে সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা বড়দিন উপলক্ষে আমরা আমাদের চার্চকে সাজে তৈরি করছি। আগামী 25শে ডিসেম্বর আমরা পালন করব। এবছর বিশেষত্ব হচ্ছে সরকার থেকে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চে একটা কার্নিভাল আসবে, সেটা জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চে আসবে, সেখানে শেষ হবে এবং সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান হবে। সেই দায়িত্ব আমরা পেয়েছি, সেই দায়িত্ব আমরা পালন করব। আমাদের বড়দিনে এখানে প্রায় 7 থেকে 8 হাজার লোক হয় এবং সেই লোক প্রশাসন এবং পুলিশ প্রশাসন, পৌরসভা প্রশাসন সবাই আমাদের সাহায্য করে এবং সেই সাহায্যেই আমরা আমাদের এই কর্মকাণ্ড শেষ করতে পারি। সেই জন্য আমি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌরসভাকে ধন্যবাদ জানাই। নমস্কার, আমি রেভারেন্ড ডেভিড হাঁসদা, জলপাইগুড়ি সেন্ট মাইকেল অল এঞ্জেলস চার্চের পাদ্রী সাহেব। বড়দিন আর বেশি দূর নয়, আজকের অন্তত 13 তারিখ। খুব শীঘ্রই আমাদের বড়দিন আসতেছে এবং বড়দিন সাজো সব চারদিকেই রব। সেই সঙ্গে আমাদের সেন্ট মাইকেল অল এঞ্জেলস চার্চেও প্রায় আমাদের রং চঙের কাজ হচ্ছে, এবার সাজানোর পাল্লা থাকবে। তারপরে আমরা যথারীতি আমাদের বড়দিন, এবার কর্মসূচির মধ্যে যেরকম বড়দিন পালন হয় সেরকমই বড়দিন হবে। আর আমরা চেষ্টা করব সেই দিনে আমরা বিশেষ বস্ত্রদান করি। কাজ হচ্ছে এটা বেলজিয়ামের কাজ, এটা ব্রিটিশরাই এটা লাগিয়ে দিয়ে গেছিলো। এটার বিশেষত্ব হচ্ছে সূর্যের আলো যখন পড়ে তখন এই কাজটা ফুটে ওঠে এবং সূর্য অস্ত গেলে এই কাচের কোনো ফোটো আর ভেসে ওঠে না। এটা আমরা এখনও রক্ষা করে আসছি এবং রক্ষা করা আমাদের কর্তব্য, আমরা করছি। এই ঘন্টাটা হচ্ছে 1872 সালের ঘন্টা, ইংল্যান্ড থেকে এসেছিল। এই ঘন্টা এখনও বাজে জলপাইগুড়ি শহরবাসীকে জাগায়। যে ঘন্টা রোববারে চার্চ হচ্ছে সেই ঘন্টা সমস্ত জলপাইগুড়ি শহরবাসী শোনে। এই ঘন্টা বাজায় হচ্ছে একজন হিন্দু পরিবার, রামনাথ তার বুধন সাহার ছেলে রবীন্দ্র শাহ সেটা বাজায়। সামসিং প্রকৃতি শুরু হলো বিশেষ চাহিদা সম্পন্নদের 6 দিনের প্রকৃতি পাঠ শিবির। ওদের কারো নাম অর্ণব তাঁতি, কারো নাম রাহুল রায় কিংবা দেবরাজ সিংহ, আবার কেউ সুমন টেলর। কারো বাড়ি দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়, কারো বাড়ি রাজস্থান কিংবা উত্তরপ্রদেশের বেনারসে। কেউ চোখে দেখতে পায় না, কেউ স্বাভাবিক কথা বলতে বা চলাফেরা করতে পারে না। ওদের একটাই মিল, ওরা এসেছে কালিম্পং জেলার সামসিং পোখরি এলাকায় প্রকৃতি পাঠ শিবিরে। চারিদিকে ঘন জঙ্গল ও উঁচু পাহাড়ে ঘেরা সামসিং পোখরি। এখানেই বসেছে উত্তরবঙ্গের প্রাচীনতম পরিবেশপ্রেমী সংস্থা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের 33তম প্রকৃতি পাঠ শিবির। 120 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের নিয়ে 6 দিন ব্যাপী চলবে প্রকৃতি পাঠ শিবির। বুধবার দুপুর 1টায় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট হস্তি বিশেষজ্ঞ পদ্মশ্রী পার্বতী বড়ুয়া। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি, ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন জেনারেল ম্যানেজার কুমার বিমল, বিশিষ্ট চা শিল্পপতি সুরজিৎ পাল চৌধুরী প্রমুখ। সামসিংয়ের পোখরির এক প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। স্থানীয় মানুষজন জানান, কোনো এক সময় এখানে জলাশয় ছিল। সময়ের বিবর্তনে পাহাড়ের মাটি ধুয়ে এসে ভরাট হয়ে যায়। খেলার মাঠের মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এখানেই বাংলা ছায়াছবি অন্তরঙ্গের শুটিং হয়েছিল বলে জানান স্থানীয়রা। তার স্মৃতি এখনো অনেকের মধ্যে রয়েছে। উদ্বোধন করে পার্বতী বড়ুয়া। তিনি বলেন, এই জাতীয় প্রকৃতি পাঠ শিবিরে শিশু বয়স থেকেই মানুষের মধ্যে প্রকৃতি প্রেম তৈরি হয়, প্রকৃতি সম্পর্কে মানুষ ওয়াকিবহাল হয়। ভাস্কর জেভি বলেন, এই জাতীয় শিবিরগুলোর গুরুত্ব অনেক। শিশু কিশোর বয়স থেকে প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ হলে প্রকৃতির সঙ্গে সংঘাত কমে যায়। উদ্যোগী সংস্থা ম্যাচের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, এটা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরদের নিয়ে 33তম প্রকৃতি পাঠ শিবির। এবার শিবিরে 9টি রাজ্য থেকে 120 জন ক্যাম্পাস এসেছে। এছাড়াও রয়েছে গাইড ও কর্মকর্তা, সব মিলিয়ে প্রায় 250 জনের এই ক্যাম্প চলবে আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত।
এই শিবিরের মাধ্যমে শিশু কিশোরদের প্রকৃতির উপাদান সম্পর্কে বিশেষ পাঠ দেওয়া হবে। শিবিরে অংশগ্রহণকারীরা জানান, এরকম প্রকৃতি পাঠ শিবিরে এসে ভালো লাগে, তাই বছরের দিনগুলোর জন্য তারা অপেক্ষা করে থাকেন। কনফ্লিক্টটা বাড়ছে আমরা হয়তো রিসেন্টলি দেখে বলছি, যদি আমরা লাস্ট 3-4 বছর ডিকেড ধরে যদি ডাটা দেখি তাহলে তো কনফ্লিক্টটা খুব একটা বাড়ছে না বলে আমি মনে করছি। তো কনফ্লিক্টটা এই জন্যে বাড়ছে, হয়তো আমরা এখন আগের মতন অত টলারেন্স নেই এখন। অ্যানিমাল যদি বেরোলেই ওর সাথে 100 লোক 200 লোক আমরা পেছনে দৌড়াই, এটা করা উচিত না। অ্যানিমাল যেটা আমরা জঙ্গলে মানুষ গেলে কি অ্যানিমাল আমাদের সাথে এরকম ব্যবহার করে কি করেন, কিন্তু যখন অ্যানিমাল জঙ্গল থেকে বাইরে এলে তো আমরা কেন এরকম ব্যবহার করি। তো আমার সবাইকে অনুরোধ কি অ্যানিমালটাকে একটু শান্ত দিয়ে থাকতে দিলে কনফ্লিক্টটা বাড়বে না। অ্যানিমালটা হয়তো হারিয়ে ফেলেছে রাস্তা অনেক সময়, অনেকটা করিডরগুলো হয়তো এখন চা বাগান গ্রামের মধ্যে আছে যেটা আসা যাওয়া করে, ওদেরকে আমরা যদি ডিস্টারবেন্স করলে তাহলে কনফ্লিক্টটা বাড়বে না। আবার কিছুদিন ধরে দেখাচ্ছে লেপার্ড, এই সময় লেপার্ডের ইয়েটা একটু বেড়ে যায়, মানে যেহেতু চা বাগানে পূর্ণিং হয়। লেপার্ড নিয়ে কি স্পেশাল কোনো রকম চিন্তা ভাবনা রয়েছে? মানে লেপার্ড শীতকালে সব দিকেই লেপার্ডের একটা বেরোনোর বেশি সম্ভাবনা থাকে, যেহেতু শীতকালে যেটা প্রত্যেকটা জানোয়ারের জন্য একটু খাবার বেশি খাবার একটু লাগবেই। তো প্লাস শীতকালে অ্যানিমালরাও একটু ডরমেন্সিতে চলে যায়, প্লাস এত ইজিলি হান্ট করা যায় না। এর জন্য একটু এখানেই নেই, আমাদের উত্তরাখণ্ড আছে, হিমাচল প্রদেশ আছে, যত পাহাড় এলাকাগুলো আছে সব দিকে লেপার্ডের খুবই উপযোগী, মানে আগামী প্রজন্মকে নেচার সম্বন্ধে জানানো। আর ন্যাফের সাথে তো আমার আজকের সম্পর্ক না, মানে আই এম ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ন্যাফ। আর ন্যাফ এটা এত বছর ধরে করে আসছে, আমি প্রায় আসি, আমার ভালো লাগে। এবছর কতদিন থাকছেন ডুয়ার্সে বা আমাদের এলাকায়? ডুয়ার্সে তো আমি তো কালকে এসেছি, আবার আজকে আমি লাঞ্চ করে ফিরে যাবো, তারপরে আবার নেক্সট টাইম দেখি যদি ফেব্রুয়ারিতে ব্লাইন্ডদের ক্যাম্পটাতে আসতে পারি। আমি তো এখানে নেচার ক্যাম্পে এসেছি, আমাকে তো মানে ভালোই লাগতেছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে নকশালবাড়ি। এই নেচার ক্যাম্পে এসে কি শেখো? নেচার ক্যাম্পে এখানে আমাদেরকে শেখানো হয় মানে কিরকম করে কি মানে কিরকম কাজ করা হয় বা হাঁটা চলার ব্যাপারে আরো অনেক কিছু। মানে তুমি কি প্রথমবার নাকি এর আগে করেছো? না, আমি এর আগেও করেছি, আমি আসছি আগেও। কিরকম ওয়েট করে থাকো এই ক্যাম্পে? ওয়েট তো করা হয়, কেননা 1 বছর পর এটা আসে, আনন্দ হয় একটু, তার জন্য ওয়েট করা হয়। আর গোটা বছর বাড়িতে কি করে জীবন কাটে? গোটা বছর এমনি তো মানে এমনি কাজ টাজ করি। পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা আমি এইচএস অবধি করছি। বাহ। এখন কি করছো বাড়িতে এমনি? এখন বাড়িতে এখন কিছু করি না। এখন ভবিষ্যতে করার কিছু ইচ্ছা আছে? ভবিষ্যতে তো এখন তো বর্তমানে সোচিনি কি করব। এটা ন্যাফের উদ্যোগ বা হিমালয়ান নেচার অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে 33তম বার্ষিক প্রকৃতি পাঠ ও অ্যাডভেঞ্চার শিবির অনুষ্ঠিত হচ্ছে এই শামসিংয়ের পোখরি গ্রাউন্ডে। এখানে এই শিবিরটা মূলত বিশেষ চাহিদা সম্পন্ন যে ছেলেমেয়ে বা চ্যালেঞ্জ চিলড্রেন ছেলেমেয়েদের একটা শিবির। সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে এই ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তো এবছরও রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, সিকিম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গার থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছেন। প্রায় 120 জন মতো ছেলেমেয়ে এবং তাদের এসকর্টরা এবং আমাদের গাইড ও সাপোর্টিং স্টাফ মিলে প্রায় 250 জনের শিবির। এবং মূলত এই শিবিরটাতে তাদের যে প্রকৃতি পাঠ বা অ্যাডভেঞ্চার পাঠগুলো যে করা হয় সেটা শুধু নয়, মূলত যে তাদের কনফিডেন্স বিল্ড করা, যে তারা আমাদেরই সমাজের অংশ, আমাদের সাধারণ ছেলেমেয়েদের সাথে তারাও যেন সমভাবে ইয়েতে বেড়ে উঠতে পারে, যে তারা যাতে সমাজের যাতে অপাংক্তি হয় না হয়ে ওঠে, বা তারা যেন অন্যের অবলম্বন হতে পারে, তারা নিজেরাই যেন অন্য তার বাড়ির বা তার আমাদের সমাজের যাতে সমস্যা বলে তাদেরকে আমরা অবহেলা না করতে পারি, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, নিজেরা স্বাবলম্বী হবে, এটাই এই শিবিরের
মূল উদ্দেশ্য, যে কারণে টানা 33 বছর ধরে এই শিবিরটা মানে অনুষ্ঠিত হয়ে চলেছে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে এবং তিনি মানুষের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ডিসেম্বর মাসের 20 ও 21 তারিখে অর্থাৎ শুক্রবার এবং শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোগীনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চাবলায়ের আদিবাসী জনজাতির উন্নয়ন কল্পে বৈঠক রাজ্যের 4 মন্ত্রীর। চাবলায়ের বেষ্টনীতে থাকা ডুয়ার্স এলাকায় এলেন আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। বৃহস্পতিবার সকালে মালবাজার শহরে এসে পৌঁছালেন রাজ্যের 2 মহিলা মন্ত্রী। খাদ্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। এদিন সকালে মালবাজার শহরে পৌঁছাতে 2 মন্ত্রীকে অভ্যর্থনা জানান এলাকার বিধায়ক তথা অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বড়াইক। শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সরকারি অতিথিশালায় ফুল ও খাদা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী এবং রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। মালবাজার শহরে উপস্থিত হয়ে খাদ্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চা বাগান এলাকায় বসবাসকারী মানুষের কাছে তুলে ধরতেই আসা। পাশাপাশি দপ্তরের বিভিন্ন কর্মসূচিও রয়েছে। প্রসঙ্গত জানা গেছে, রাজ্য সরকারের তরফে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের সুবিধার্থে বিভিন্ন গৃহীত প্রকল্পের কথা জনমানুষে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে মন্ত্রীদের ডুয়ার্সে আগমন। এদিন সকালে মাল শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত সরকারি অতিথিশালায় স্থানীয় বিধায়ক তথা অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইকের সাথে আলোচনাও করেন রাজ্যের অপর 2 মন্ত্রী। শুক্রবার ডুয়ার্সে আসবেন স্বনির্ভর সহায়ক প্রকল্প এবং বন ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বীর বাহা হাসদা।
আদিবাসী জনজাতি থেকে উঠে আসা রাজ্যের 4 মন্ত্রী শুক্রবার মালবাজার মহকুমার নাগরাকাটা এলাকায় বৈঠক করবেন। বৈঠকে মূলত চা বাগান এলাকাগুলিতে রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার সহ সাধারণ মানুষের সমস্যা নিরসনে নতুন প্রকল্প সম্পর্কিত আলোচনা এবং বিভিন্ন জনজাতির মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে উঠে আসা তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আকারে তুলে ধরবেন বলে জানা গেছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক জানিয়েছেন, আদিবাসী জনজাতির মানুষের উন্নয়ন কল্পের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর তরফে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটির 4 জন মন্ত্রী বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। এদিন সকালের প্রাতরাশ সেরে খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ফালাকাটায় দপ্তরের কাজে বেরিয়ে যান। অন্যদিকে সন্ধ্যা রানী টুডু পাহাড়ি এলাকায় ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। এখন আবারও এসেছি মানুষের কাছে, আমাদের যে সরকারি স্কিমগুলো আছে তারা পুরোপুরি সম্পূর্ণভাবে পাচ্ছেন কিনা, কোথায় কোথায় অসুবিধাগুলো হচ্ছে সেগুলোই পুরো মানে পরিদর্শন করার জন্য আমরা মেনলি এসেছি। এবং বিভিন্ন আমাদের প্রোগ্রাম আছে, পলিটিক্যাল প্রোগ্রাম আছে, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া আছে, গভর্নমেন্টের স্কিমগুলো নিয়ে আলোচনা করার আছে, এরকম টুকরো টুকরো অনেক প্রোগ্রাম আছে। খাদ্য বিভাগের থেকে কি আরো কোনো নতুন স্কিম বা কিছু উদ্যোগ থাকছে? না না, ওইরকম কিছু নেই, কিন্তু হ্যাঁ যখন আমি এসেছি তখন তো আমাদের প্রকিউরমেন্ট চলছে, রেশনিং এর যে রেডি হয়েই আছে, এবার কি সিস্টেম হবে না হবে এটা ওই প্রসিডিওরটা চলছে, তারপরে আমাদের চালু হয়ে যাবে। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, দেখুন নতুন করে সার্ভে এগুলো প্রত্যেক মাসে 6 মাস অন্তর অন্তর করে একটা সার্ভে আসে, আর এগুলো ডিসির মাধ্যমে, এক্সিবিশনের মাধ্যমে লোকাল যারা আছেন অফিসাররা আছেন তারা এই কাজগুলো করেন। এখন আপনারা জানেন যে আমাদের রেশনিং দপ্তর যাতে স্বচ্ছভাবে হয় সেই জন্য কিন্তু এখন সমস্তটা অনলাইনের মাধ্যমে করছে। আপনি নিজে বসে সেই কাজগুলো করতে পারবেন, বা রেশন দোকানে গিয়েও পরিবর্তন করা, চেঞ্জ মানে কার্ড চেঞ্জ করা, বা আমি রেশন নেবো না তার জন্য কার্ড চেঞ্জ করা, এই জিনিসগুলো হামেশাই সবসময় হয়, তো এগুলো হয়ে যাবে, ওগুলো কোনো নয়। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের নবান্ন সভাঘরে আমাদের ট্রাইবেলকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে মিটিংটা করেছিল। তখনই একটা কমিটির মধ্যে 4টা মন্ত্রীকে একটা দায়িত্ব দেওয়া আছে, সন্ধ্যা রানী টুডু, তার মধ্যে জ্যোৎস্না মান্ডি, বীরবা হাসদা, আমি 4 জনকে আমাদেরকে দায়িত্ব দেওয়া আছে, যাতে আমাদের নর্থ বেঙ্গলে যাতে আমরা এখানে সমস্ত যারা ট্রাইবেলরা যে পরিষেবা যেটা পাওয়ার আছে সেটা পাচ্ছে কি না, তাদের কী অসুবিধাগুলো আছে সেটা খোঁজখবর নেওয়ার জন্য, তার সাথে সাথে সাউথ বেঙ্গলে আমরা এরকমই একটা ভিজিট করবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুরো একটা টিম ওয়ার্ক আমরা এখানে নর্থ বেঙ্গলে আসছি। তো সুতরাং আজকে আমরা এখানে আসছি, কালকে বীরবা হাসদাও আসবে, কালকে আমরা নাগরাকাটাতে একটা সমস্ত যারা ট্রাইবাল মানুষ আছে তার সাথে সাথে যে এখানে আদিবাসীর মধ্যেও অনেক জনজাতির মানুষ আছে, তারা একটা সমাজকে নিয়ে, যেরকম একটা মুন্ডা সমাজ আছে, একটা উরাও সমাজ আছে, একটা লোহরা সমাজ আছে, এরকম সমস্ত আদিবাসী সমাজের মধ্যে সমস্ত জনজাতি সমাজের মানুষ যাতে থাকে, তাদের অসুবিধাগুলো তাদের কাছে বলতে পারে। তো সেই জন্য আমি সেরকম মিটিংয়ের একটা আয়োজন করা হয়েছে, ওইখানে আমরা যাবো, তাদের সঙ্গে কথা বলবো, আর এটা ডিটেলস আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা সেই রিপোর্টটা দিব। তো সুতরাং এটা প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্যোগ নিয়েছে। এটা সত্যি এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে আজকে সরকার যে আজকে সমস্ত মানুষের খোঁজখবর কিন্তু আজকে মুখ্যমন্ত্রী রাখছে, তার জন্য আজকে এখানে আসা, আজকে এখানে তারা আসছে, কালকে প্রোগ্রাম হবে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য জেলা পুলিশের। চাল বোঝাই লরি থেকে উদ্ধার হলো 16,000 নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। অভাবের তাড়নায় ভিন রাজ্যে পারি, 3 মাস পর ফিরল কিশোর শ্রমিকের নিথর দেহ রহস্যক্রান্তিতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।
Preview.